আমাকে বন্ধু মনে করে ফলো করুন। 7টি লক্ষণ দেখলে বুঝবেন সফলতা বেশি দূরে নয়। 1. প্রথম, একা হয়ে যাবেন। 2. হতাশাগ্রস্ত হবেন। 3. বন্ধু কমে যাবে। 4. বারবার ব্যর্থ হবেন। 5. অসম্মানিত হবেন। 6. অনেক কষ্ট পাবেন। 7. পৃথিবীর আসল রূপের মুখোমুখি হবেন। এই 3 সময় মানুষের আসল রূপ চেনা যায়। 1. সংকটকালে, যখন কোনো সমস্যায় পড়েন তখন দেখবেন কে আপনার পাশে দাঁড়ায় আর কে মুখ ফিরিয়ে নেয়। 2. অর্থনৈতিক দুর্দশায়, যখন আর্থিক টানাপোড়েনে পড়েন তখন বুঝতে পারবেন কারা সত্যিকারের বন্ধু আর কারা স্বার্থপর। 3. অসুস্থতার সময়, যখন শরীর খারাপ থাকে তখন প্রকাশ পায় কে আপনার যত্ন নেয় আর কে শুধু দূর থেকে খোঁজ খবর নেয়। আসসালামু আলাইকুম। মজ্জামউদ্দিন সেন্টু আমার এই পিসফুল লাইফ টিভির এই ভিডিও। জীবন তরি যখন 300 মাইল বেগে ঝড়ের কবলে পড়ে, আপনাদেরকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। শুনলেন সংক্ষিপ্ত কয়েক সেকেন্ডের 2টা ভিডিও ক্লিপ। একজন আপনাদের গুরু, লাভ গুরু, দুজনেই গুরু। ওনাদেরকে ফলো করলে জীবনের সাফল্য, মুক্তির সাফল্য, আয়ুর্নতি, সুখ শান্তি পেলেও পেতে পারে। যদিও শুনেছেন, তারপরেও আমি ওনাদের কথাগুলো হুবহু আবার কোট করতেছি। আমাকে বন্ধু মনে করে ফলো করবেন। সফলতার লক্ষণ 1. একা হয়ে যাবেন, হতাশাগ্রস্ত হবেন, বন্ধু কমে যাবে, বারবার ব্যর্থ হবেন, অসম্মানিত হবেন, অনেক কষ্ট পাবেন, পৃথিবীর আসল রূপের মুখোমুখি হবেন। দ্বিতীয় গুরুর কথা, এই 3 সময়ে মানুষের আসল রূপ চেনা যায়। সংকটকালে কে পাশে দাঁড়ায় আর কে মুখ ফিরিয়ে নেয়। 2. অর্থনৈতিক দুর্দশায়, যখন আর্থিক টানাপোড়েনে পড়েন তখন বুঝতে পারবেন কারা সত্যিকারের বন্ধু আর কারা স্বার্থপর। 3. অসুস্থতার সময়, যখন শরীর খারাপ থাকে তখন প্রকাশ পায় কে আপনার যত্ন নেয় আর কে শুধু দূর থেকে খোঁজ খবর রাখে। শুনেছেন, তারপরেও আমি আবার বললাম। বাবা, মানুষ চেনা, আমি ওখানে বলছি, মানুষ কি চেনা যায় আর চেনার কি দরকার আছে? আমি মোয়াজ্জেমউদ্দিন সেন্টু, মাথায় টুপি, নুরানি চেহারা, ছোট ছোট দাড়ি, বাবা মায়ের ছোট ছেলে, এখন বাবা, স্বামী, অনেক কিছু। আমি জীবনে যত লোকের সাথে মিশেছি, দেশের বিদেশে, ধরেন 10,000 লোকের সাথে মিশেছি। এই 10,000 মানুষ কি আমাকে একইভাবে মূল্যায়ন করে? আপনারা যারা আমার 1,500 বা 1200-1300 সাবস্ক্রাইবার আছেন, আর যারা নাই, যারা ভিডিও দেখে, সবাই কি আমাকে এক দৃষ্টিতে দেখে? এই দেশের যে প্রধানমন্ত্রী এখন আছে, 18 কোটি মানুষ কি সবাই তাকে এক দৃষ্টিতে দেখে? একজন মানুষ কত রকম হতে পারে। আমি মোয়াজ্জেমউদ্দিন সেন্টু, আমার ভিতরে যে কত রকমের রূপ, রস, গন্ধ, বর্ণ আছে, ক্যান ইউ ইমাজিন? নো, ইউ ক্যানট। ইট ইজ ইম্পসিবল। সো যেই জিনিসটা ইম্পসিবল, সেই জিনিসটা নিয়ে এত বয়ান, এত বক্তৃতা, এত বিবৃতি, এত কিছু দেওয়ার দরকার আছে? আর আপনাদেরকে বলতেছে আমাকে ফলো করবেন। উনি একটা গুরু। বাবা, আমি বলি, আমার জীবনে কিছু মনোযোগ দিয়ে শোনেন প্লিজ, আল্লাহর রাস্তে।
আমি এই ঢাকা শহরে, আপনারা ওগুলো চিনবেন না, যারা হাত দেখতো, এখানে প্রমিনেন্ট যারা ছিল, হাওলাদার, এনআই খান, হাওলাদারের ভাই, আরো বিভূতি, সবাই কাছে আমি গেছি। কেন, এই যে এখন মহাগুরু জাতক, এবারটাও হাত দেখতো। যাই হোক, গেছি কি বলে এটা শোনার জন্য। আমি তখন জব করি। তারপরে আমি বলছি যে কোয়ান্টাম মেথড, এই সিলভার মাইন্ড, দুটো কোর্সেই আমি করছি। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি ডেল কার্নেগির বই পড়েছি সম্ভবত 72-73 সালে। ডেল কার্নেগি আমেরিকান একজন মনোবিজ্ঞানী, ভালোই লেখছেন, আপনারা অনেকেই পাচ্ছেন, আমি অনেকগুলো বই দিয়ে দিছি। তারপরে তুমিও জিতবে, ওই যে শিব খেরা, ওর বই আমি পড়েছি, অনেক অনেক সাইকোলজিক্যাল বই কিছু পড়ছি আর কি। যাই হোক, আমি জানি আপনারা প্রত্যেকেই বড় হতে চাইবেন, জীবনে সাফল্য চাইবেন, মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ, শান্তি, সুস্থ দীর্ঘ জীবন চাইবেন। এটা একটা প্রতিটা মানুষের চাওয়া উচিত, চায়, আমিও কামনা করি আপনাদের জন্য, যাদের জন্য আমি কথা বলি 15 থেকে 35 বছরে। বলছি তো, টকবগে সব স্বপ্ন, শুধু স্বপ্ন। আমি চোখ বন্ধ করে বলছি, শুধুই স্বপ্ন, শুধুই স্বপ্ন, শুধুই স্বপ্ন। আমার ওই যে গাছগুলো আছে, ওই যে চড়াই পাখিগুলো আসে, ওইগুলো যখন আমি 5 বছর, 6 বছর, 7 বছর বয়স, পাখি মারতাম গুলির বাস দিয়া, বা পাখির বাসা খুঁজতাম। একটা বন্ধু বান্ধব 2-3 জনে মিলা, কোথায় বাগানে ফল, কোথায় গাব পাকা আছে, টুনটুনির বাসার ভিতরে বাচ্চা ফুটছে কিনা, কোন গাছে আম পাকছে, কোন গাছে ফল পাকছে, এই যে এখন কি বলে বিলাতি গাব পাকছে, বা ওই সময় পৌষ মাঘ মাসে দেশি গাব পাকছে। কি সবুজ পাতা দেখলে, কি ফুল দেখলে রক্ত টকবক করে উঠতো। আপনাদেরও করে। একটা নতুন খাবার খেতে, একটা নতুন পোশাক পরতে, একটা নতুন জায়গায় যেতে, একটা নতুন বন্ধুর সাথে কথা বলতে, একেবারে সেটা ছিল একটা অসাধারণ, অভূতপূর্ব উত্তেজনা, আনন্দ, কি বলবো, একটা রোমাঞ্চকর বিষয় ছিল। আপনাদের ভিতরে যদি সেটা না থাকে, তাহলে আমি বলবো ডোন্ট টেক ইট আদারওয়াইজ, যে আপনারা আসলে মানসিকভাবে সমস্যা আছে, বা রুগ্ন, মানসিকভাবে রুগ্ন। আদারওয়াইজ আমি বলছি, মাছ ধরতে আমার এত মজা লাগতো, শিকার করতে এত মজা লাগতো, খেলাধুলা করতে, এখনো তো আমি ব্যায়ামের ভিডিও দিব। সে এটা যদি না থাকে, স্বতঃস্ফূর্ততা যদি না থাকে, আইদার পরিবার থেকে আপনাকে ডিসকারেজ করতেছে, আপনাকে পিছু টেনে ধরতেছে, অথবা আপনি মানসিকভাবে ওইরকম হয়ে গেছেন, একটা নেগেটিভ অ্যাটিটিউড আপনার ভিতরে জন্মাইছে, যেটা ভালো না, যেটা আপনাকে ওভারকাম করে এগিয়ে আসা উচিত। আচ্ছা, যাই হোক, এই যে এনারা যে কতগুলো বয়ান দিলেন, আমিও আবার রিপিট করলাম। আমার কি এই সব নিয়ে, মানুষের চরিত্র নিয়ে, কে কৃতজ্ঞ হলো, কে অকৃতজ্ঞ হলো, কে আমাকে দেখতে আসলো, কে আমাকে দেখতে আসলো না, আমার কি এইসব নিয়ে গবেষণা করা উচিত, নাকি আই শুড লুক ফরওয়ার্ড 60,000 মাইল দূরে, যে আমাকে ওইখানে যেতে হবে, এবং সেই জন্য যতটা যা যা করার আমাকে তাই করতে হবে, আমার মা বাবার দোয়া সাথে নিয়ে, আল্লাহর উপর ভরসা করে, আমার যতটুকু বিদ্যা বুদ্ধি আছে আমি সেটা নিয়ে এই জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। এর ভিতরে অনেক বাঁক আসবে, অনেক চড়াই উতরাই আসবে, অনেক খাড়া পাহাড় পর্বত আমাকে ডিঙ্গাতে হবে। আমি সব কিছুকে ওভারকাম করে আমি আমার গন্তব্যে একদিন পৌঁছাবো। আমাকে কে কৃতজ্ঞতা হলো, কে আমাকে সাহায্য করলো, কে আমার সমালোচনা করলো, কে আমার গালি দিল, কে আমার অসুস্থতার সময় আসলো না কাছে, ডু আই হ্যাভ টাইম টু থিঙ্ক অল দিস ব্লাডি থিং? আমি জীবনে যা পেয়েছি, আমি তো বলছি যে আমি যদি 10,000 লোকের সাথে মিশে থাকি, 10,000 মানুষই আমাকে বিভিন্নভাবে মূল্যায়ন করবে। মা বাবার কথা তো বাদেই দিলাম আর কি। যাই হোক, মা বাবার সাথে তো আর কোনো বড় বন্ধু হয় না, আর এত কিছু করেও না মা বাবা, সেটা আমি নাই বা বললাম। কিন্তু আমি তো মোটামুটি ঘরের বাইরে লেখাপড়া করছি। সো আমি আমার বন্ধুদের কাছ থেকে যা পাইছি, সেটা আমার এই কলিগদের কাছ থেকে বলছি, আমার এই যে বসদের কাছ থেকে, আমার জীবন দিয়ে দিলেও আমি শেষ করতে পারবো না।
এবং ওই বন্ধুগুলো যত খারাপই আমারে করুক, যত গালিমন্দই করুক, আমি এখনো যাই বন্ধুদের সাথে কথা বলি। আছে অনেকে তো নাই পৃথিবীতে। সো ওরা বন্ধুর জায়গায় থাকবে, দেয়ার পিস অফ গোল্ড। একটা দুইটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ তো প্রায় সময় দিয়ে বলছিলাম মনে হয় আমার পক্স হয়েছে ইউনিভার্সিটিতে, আমাকে ইউনিভার্সিটির ক্লিনিকে হসপিটালে আমি থাকছি। পক্স হলে তো কি হয় সেই 73-74 সালে জানেন। আমি 7-8 দিন তো লম্বা সময়, কম সময় না। আমার তো কোনো চিন্তাই করতে হয় নাই যে আমি অসুস্থ, আমার খাবার কে দিয়ে যাবে। পক্স হলে তো মানুষকে দেখতেও যায় না। আমাকে টাইমলি আমার খাবার দাবার, আমার ক্লাসমেট, আমার বন্ধু বান্ধব, আমার পরিচিত ক্যাম্পাসের যারা ছিল, অনেক দূরের মানুষ, আমি তাদের বাড়িতে, সো নাইস পিপল। বলছি মুসলিম ভাই, আমি নাম বলতেছি, একটা আম বাড়ি থেকে আনলে রাজশাহীর মানুষ তো অর্ধেকটা কেটে আমার রুমে পাঠাই দিত। আমি এই ঋণ কিভাবে শোধ করবো? ভদ্রলোক নাই পৃথিবীতে, মারা গেছে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন। ওদের বাড়িতে আমি এই হাজীগঞ্জে গিয়ে বেড়াই আসছি, এরকম ছিল আনোয়ার, অনেক বাসার পরাণ পাগল হয়ে যেত আমাকে একবেলা ওদের বাড়িতে চল আমাদের ঘরে খাবি। আর বোনের বাড়িতে আঙ্গারিয়াতে আমাকে নিয়ে গেল বেড়াতে, চল। মারা গেছে, পরাণ নাই। আনোয়ার খালাতো বোনের বাড়িতে মামাদ, এরকম বহু আছে। সেফায়েতুল্লাহ, সেফুদা, ওই যে আপনাদের ওদের বাড়িতেও আমি গেছি। ইউনিভার্সিটিতে আরো ভালো পরিবেশ ছিল, কলেজেও, সব জায়গায়। সো বাবা, এই যে বয়ান বক্তৃতা করে, আপনারা তো এই ভিডিও দেখেন, আপনার কাজ শুধু একটাই, আপনার হাতা খাতা যা আছে, যতটুকুই বিদ্যা বুদ্ধি আছে, এবং যদি লেখাপড়া টোটালি সার্টিফিকেট নাও থাকে, এবং ইউ ডোন্ট হ্যাভ টু বাদার। এই ঢাকা শহরে আমি সব জায়গায় চষে বেড়াই, বলছি তখন 500, 700, 1000 লোক সকালবেলা এসে রাস্তায় দাঁড়ায়, কামলা করাই একটা তাগার একটা নিয়ে। গায়ের তো শক্তি আছে, দিন মজুরিগিরি করতে পারবেন তো, রাজের জোগালিগিরি করতে পারেন তো। একটা উদাহরণ দেই, মনে করেন একই গ্রামের দুটি ছেলে, একটি বড় লোকের ছেলে, ধনী, বাপের আমের বাগান আছে বা জমি আছে, 500 বিঘা, 100 বিঘা, 200 বিঘা জমি হয়, ধান টান খায়, বিয়ে পাশ করছে, 2টা মোবাইল টেপে সকালবেলা, 3টা GF-TF আছে, সারাদিন আড্ডাবাজি করে, ডেইলি 500, 700, 1000 টাকা বাপে দেয়, বিয়ে পাশ করছে। কোনো আর এক ছেলে ম্যাট্রিক পাশ করছে, কিন্তু বাপের অবস্থা অতটা ভালো নয়, লেখাপড়া করা তার জন্য খুব কঠিন। সে দেখছে যে না, আমার এখানে থাকলে তো আমি কিছু করতে পারবো না, ঢাকা চলে আসছে। ঢাকায় চলে এসে সে একটা রাজমিস্ত্রির জোগালি কাজ হিসাবে জয়েন করছে। লেখাপড়ায় কিন্তু ছেলেটি ভালো, ম্যাট্রিকে ভালো রেজাল্ট, কিন্তু সঙ্গতি নাই, সুবিধা বঞ্চিত। 6 মাসের ভিতরে পুরো রাজমিস্ত্রি হয়ে গেছে, চটপটে, দেখতে ভালো। এক কন্ট্রাক্টরের চোখে পড়ে গেছে ছেলেটিকে। কন্ট্রাক্টর ডেকে বলতেছে, আনোয়ার, তুমি একটা কাজ করো, আমার এখানে এই বড় একটা বিল্ডিং এর কাজ পাইছে, তুমি এটার সাইট ম্যানেজার হও। বেতন তো যা পায় তার তো ডাবল দ্বিগুণ হবে। সাইট ম্যানেজার, বুদ্ধিমান ছেলে, সাথে সাথে বলছে যে ঠিক আছে, জয়েন হয়ে গেল সাইট ম্যানেজার। রাজমিস্ত্রি থেকে জোগালি হিসাবে কাজ শুরু করলো, হয়ে গেল রাজমিস্ত্রি, হয়ে গেল সাইট ম্যানেজার। কাজটা বুঝে গেছে, এদিক ওদিকে যায়, মানুষজন আসে, কন্ট্রাক্টর আসে, বিভিন্ন জায়গায় যেতে হয়, অফিস টফিসে, কেনাকাটিতে, বিভিন্ন সরকারি অফিস। একটা সময় তার খেয়াল চললো যে সে একটা ট্রেড লাইসেন্স করবে, কন্ট্রাক্টরে করে নিল একটা লাইসেন্স। পট করে চাকরি ছাড়ে নাই, আরো কাজবাজ বুঝে একদিন সরাসরি বসকে বলল যে বস, আমি আপনার সাথে যদি একটা লাইসেন্স দিয়ে সাব কন্ট্রাক্টরে কাজ করি, আমার একটু ভদ্র ছেলে, সৎ ছেলে, আমার একটু সাপোর্ট দিয়ে করো, তুমি, সমস্যা কি আছে? আমার সাব কন্ট্রাক্টে আমার তো কাজ করেই বহু লোকে, তুমিও করো, করবে। হয়ে গেল কন্ট্রাক্টর। 5 বছর পরে সেই ছেলে নিজে গাড়ি করে তার গ্রামের বাড়িতে ফিরল। অমুক কন্ট্রাক্টর মসজিদে টাকা দেয়, কালবার্টে টাকা দেয়, গরিব দুঃখীদের টাকা দেয়, বাবা মা তো আছে, বাড়িতে দালান বানালো, বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে। আর ওই যে 100 বিঘা জমির মালিকের ছেলে, 3টা মোবাইল, 5টা GF, ওই কি করে? সব শেষ,
গার্লফ্রেন্ডের পিছনে পড়ে নেশা নুশা করে শরীর মন টাকা পয়সা সব খোয়া শেষ পর্যন্ত গলায় দড়ি। এটাই বাস্তবতা। সো বাবা, এত মানুষ চেনাচেনির দরকার নাই। শেষ করব তার আগে আর একটা কথা বলতেছি, ওই যে মানুষকে চেনার কি দরকার এত? আমাদের নবী, বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে খেতে বসছে, সেই সময় অঢেল ছিল না, অভাব অনটন ছিল। দরজায় ভিক্ষুক আসছে, সব খানা পাতের খানা ভিক্ষুককে দিয়া নিজেরা না খেয়েই থাকছে। ওখানে অতিরিক্ত রান্না করার মতন সামর্থ্য বা সুযোগ সে সময় ছিল না। সন্ধ্যায় মেহমান আসছে, ঘরে খাবার তেমন কিছুই ছিল না, বকরির দুধ ছিল না, তো বকরি চড়ায় ওখানে দুধ খায় ওরা, দুধ ওদের প্রধান খাদ্য, দুধ গোশত এইগুলো। দুধ দিল, ওই ওই লোকটার পেট ভরল না, সে আরো একটু চাইলো, যা ছিল ঘরে সেটাও এনে দিল। রাত্রেবেলা থাকতে দিল, ওটা ছিল একটা অমুসলিম। রাত্রেবেলা যেই ঘরে থাকতে দিছে, আমি তো গেছি নবীজির ঘর, তো দেখার আমার সৌভাগ্য হয়েছে, সেই ঘরে পায়খানা পেশাব করে নষ্ট করে তারপর রাত্রেবেলায় চলে গেছে। 1400 বছর আগে, তখন তো আর এরকম পরিবেশ ছিল না, এই নিরাপদ চুরি দাঁড়িয়ে এই সমস্ত ছিল না, সে চলে গেছে। নবীজি সকালবেলা উঠে মেহমানের খোঁজ নিতে গেছে, যায় দেখে মেহমান নাই, বরং ঘর বাড়ি সব নোংরা। উনি নিজের হাতে সেই ময়লাগুলো পরিষ্কার করেছেন। উনি তো আল্লাহর কাছে ফরিয়াদ করেন নাই, আর উনি তো ওটাকে নিয়ে অত গবেষণাও করেন নাই, গালিগালাজও করেন নাই, মেজাজও খারাপ করেন নাই। যেই মক্কার লোকেরা ওনাকে মক্কা থেকে বিতাড়িত করলো, জীবন নিয়ে কোন রকম উনি মদিনায় চলে গেলেন, সেই মক্কা যেদিন উনি বিজয় করলেন, সেদিন তো সমস্ত তিনি জিজ্ঞেস করেছিলেন, তোমরা আমার কাছ থেকে আজকে কি ধরনের আচরণ আশা করো? তো বলতেছে যে আপনি একদম ভদ্র ঘরের ভদ্র সন্তান, আমরা সেই ভদ্র আচরণেই আশা করি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মানুষকে মাফ করে দিলেন। হাতে গোনা কয়েকজন ছিল যাদেরকে বলছি তাদেরকে শাস্তি দাও, কতল করে ফেলাও। বাবা, এত গবেষণা করে তো কোনো লাভ নাই। আমি বলি, আপনি যে অসুস্থতার কথা বললাম, আমি যখন করোনায় আক্রান্ত হলাম 2020 সালের ডিসেম্বরে, 21 মার্চ পর্যন্ত, সিভিয়ার, ইট ওয়াজ রিয়েলি সিভিয়ার। আল্লাহ তাআলা কাউকে করোনা না দেয়। তো আমার ওয়াইফ, আমার মেয়ের জামাই তো আমাদেরকে কাছে আসছে, খাবার দিচ্ছে, সেই সময় তো মানুষ কাছেও ভিড়ত না। তো আমি এই ঋণ কিভাবে শোধ করব? আমার বাবা মা আমাকে যা খাওয়ায়া পড়ায়া বড় করছে, যতটুকুই লেখাপড়া দিচ্ছে, সহযোগিতা করছে, আমি এই ঋণ কি শোধ করতে কোনোদিনও পারবো? এটা কি সম্ভব? আমার বন্ধু বান্ধব যা করছে, এগুলো নিয়ে চিন্তা করার তো কোনো দরকার নেই। যতটা পারি করি, বা সেটা ভিন্ন কথা, সেটা বলার বিষয় না। কিন্তু এত গবেষণা করার কি দরকার? দিয়ে যাও, দিয়ে যাও, দিয়ে যাও, যেমন নবী দিয়েছেন, দিয়ে যাও। যতক্ষণ আছে অতক্ষণ দাও, যখন থাকবে না, না খেয়ে থাকো। আর হাত রক যখন শরীর আছে, সুস্থ আছো, সো কাজ করো, সেটা যে কাজই হোক না কেন। পথ হারাবে না। মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ, শান্তি, সুস্থ দীর্ঘ জীবন মিলবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ডোন্ট গেট নার্ভাস। আর এইসব বয়ান শুনে লাভ নাই। আমাকে ফলো করো, আমি তো বলি না বাবা আমাকে ফলো করো, সাবস্ক্রাইব করতে অবশ্য বলি। আমি কোনো গুরু না, লাভ গুরু না। আতা খাতা সব হারাও, ফলোয়ার হও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।